বিশ্বকাপে আবারও চমক কেপ ভার্দের। তারা এবার রুখে দিল বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। লিওনেল মেসির রেকর্ড ভেঙে কম বয়সে গোল লামিন ইয়ামালের। বিশ্বকাপে নিজেদের 92 বছরের ইতিহাসে প্রথম জয় পেল মোহাম্মদ সালাহর মিশর। আরও একবার বেলজিয়ামের আক্ষেপ, ইরানের দেয়াল হয়ে ডিব্রুইনা লুকাকুদের রুখে দিল আলী রেজা বেইরানভান। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আজকে আমার সঙ্গে আরও একজন ভিন্ন গেস্ট, প্রমিনেন্ট গোলকিপার বাংলাদেশ জাতীয় দলের নুরুজ্জামান নয়ন। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল। নয়ন ভাই, কেমন আছেন? কেমন চলছে বিশ্বকাপ? কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসবেন। বেশ কিছু ম্যাচ তো হয়ে গেল এবং বেশ কিছু চমক আমরা দেখছি একের পর এক, সুতরাং সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সামনে যেহেতু আজ রাতে আর্জেন্টিনার ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে একটা আলাদা উত্তপ্ত আছে। আপনি কতটা এক্সাইটেড সেই ম্যাচটা নিয়ে আগে যদি বলি? না, অফকোর্স এখানে পুরো বিশ্বের মধ্যে যতগুলা মানে কি বলবো ফুটবল ফ্যান আছে তারা সবাই এক্সাইটেড এবং আমিও এক্সাইটেড, কারণ ফুটবল বলতে আর্জেন্টিনা ব্রাজিলকে আমরা পুরা পৃথিবী কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়। এবং আমি মনে করি আমাদের এই ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ হয়েছে এবং সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। সো আমিও এক্সাইটেড দেখার জন্য। আমরা প্রথমে একটু উরুগুয়ে আর কেপ ভার্দের ম্যাচের কথা বলি। উরুগুয়ে কেপ ভার্দে 2-2 ড্র, এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে কেপ ভার্দে। এবং 21 মিনিটে উরুগুয়ের জালে 30 গজ দূরত্বের ফ্রি কিক থেকে গোল করেছেন কেভিন পিনা, আর সেটাই বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল। সেই প্রথম গোলটা কিভাবে হলো আমরা যদি সেটা দেখে শুরু করি, কারণ তাদের জন্য একেবারে একটা ইতিহাস। আমরা কেপ ভার্দের গোলটা একটু সিরিয়ালি দেখার চেষ্টা করব। ঠিক অনেকখানি দূর থেকে একটা ফ্রি কিক তারা পেয়ে যায়, ঠিক যে জায়গায় পড়ে যান কেপ ভার্দের যিনি লাইনে খেলছিলেন, ফরওয়ার্ড লাইনে। ঠিক পরের ছবিটা দেখলে আমরা বুঝবো সেখান থেকেই তিনি ফ্রি কিকটা নিয়েছেন অনেকগুলো দূর থেকে, অনেক দূর থেকে, পুরো মানব প্রাচীর সহ আরও যে জটলা ছিল সেটা ভেদ করে তিনি গোলটা করেছেন। ঠিক পরের ফ্রেমটা আমরা দেখলে দেখবো ঠিক 21 মিনিটের মাথায় তার যে বলটা এতটা দূর থেকে যে সামনে একটা বাউন্স নিয়ে তারপরে গোল রক্ষককে বিট করে বল জালে জড়িয়েছে। এবং তারপর তাদের সেই সেলিব্রেশন কেপ ভার্দের। প্রথম ম্যাচে তো তাদের গোলকিপার ভজিনিয়া তিনি একটা উল্লাসে মেতেছিলেন এবং আলো কেড়েছিলেন, এবং এবারে নাম্বার 6 জার্সি এবং তারপর ওভারঅল কেপ ভার্দে এই ছোট্ট দ্বীপরাষ্ট্র তাদের যে উদযাপন, তারা যে এলেন, চমক দেখালেন এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো, কীভাবে রেট করবেন তাদের? না, বর্তমানে ওয়ার্ল্ড কাপে যতগুলো আমরা ম্যাচ দেখেছি বা যতগুলো টিম দেখেছি, কেপ ভার্দে কিন্তু আলো ছড়িয়েছে অনেক বেশি। স্পেশালি তাদের গোলকিপার অনেক বেশি আলো ছড়িয়েছে, অনেকগুলো শট স্টপ করে, এবং রাতারাতি সে কিন্তু তারকা বনে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় তাদের আসলে হারানোর কিছু নাই। সো এইটাই তাদের বড় শক্তি, এবং অ্যাজ এ টিম তারা অনেক বেশি কমিটেড মাঠের মধ্যে। আপনি যদি ম্যাচটা দেখেন, ডিফেন্স বলেন বা অ্যাটাকিং বলেন, সব জায়গায় কিন্তু তারা তাদের যে উইল ফোর্সটা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে সেই উইল ফোর্সটা ইউজ করার জন্য, এবং প্রতিপক্ষকে খুব সহজে কিন্তু তারা খেলতে দেয়নি। তো মোটামুটি এইটাই দেখেছি তাদের মধ্যে, এবং তাদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা বা বাড়তি কি বলবো এটাকে উইল ফোর্স কাজ করেছে। সব নিয়ে কি বলবেন? তারা একেবারে প্রথম দিককার বিশ্বকাপে দাপট দেখিয়ে এখন তারা স্ট্রাগল করছে। না, উরুগুয়ে ডেফিনেটলি ভালো খেলেছে, কিন্তু লাইক এইখানে গোলের খেলা যে অনেকগুলো চান্স তারা ক্রিয়েট করেছে, বাট সেই চান্সগুলো তারা এভিল করতে পারেনি, যার কারণে সেটা 2-2 গোলে ড্র হয়েছে। আমরা পরবর্তী ম্যাচের কথা যদি বলি, যে ইজিপ্ট অর্থাৎ মোহাম্মদ সালাহর মিশর, তারাও কিন্তু একটা দুর্দান্ত জয় পেয়েছে, এবং যে জয়ের অপেক্ষা তারা করেছিল দীর্ঘদিন। মোহাম্মদ সালাহ তিনি গোল পেয়েছেন, তার অধীনেই এক প্রকার এই যে জয় মিশরের, সেটাও কিন্তু একটা অন্যরকম আলো কেড়েছে। বেশ কিছু রেকর্ড হয়েছে, এবং নিউজিল্যান্ড তারা তাদের বিপক্ষে খেলেছিল, 3 গোল হয়েছে, এবং ইতিহাসে প্রথম। যে আমরা যদি 1934-এর কথা বলি, 1990 এবং 2018 সেই বিশ্বকাপগুলোতে মিশর খেলেছিল, তবে এর আগ পর্যন্ত যে 8 ম্যাচ তার কোনোটিতে তারা জয় পায়নি, এবং পিছিয়ে পড়েও মিশর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল। 15 মিনিটে ফিনসারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড, তবে দ্বিতীয়ার্ধে 24 মিনিটের মধ্যে 3 গোল করে ম্যাচের আসলে মোড় ঘুরিয়ে দেয় তারা। আমরা একটু মোহাম্মদ সালাহর যে রেকর্ডটা সেটাও যদি দেখি, এবং তাদেরও যে একটা উদযাপন, সেই প্রথম দলের মতো উদযাপন, এক প্রকার জয়, ওদের ড্রয়ের সমান। মোহাম্মদ সালাহ তার একটা রেকর্ড হয়েছে, তিনি বেশ কিছু বল নিউজিল্যান্ডের বিপক্ষে বলা যায় 10টা চান্স বা 10টা বল তিনি চেষ্টা করেছেন গোলে পরিণত করার, একটা তো গোল করেছেন, এবং অন্তত 5টা অন টার্গেটে তিনি সেই চান্সটা নিয়েছেন। কি বলবেন মোহাম্মদ সালাহর জন্য? তার জন্য তো একটা স্মরণীয় ম্যাচ। না, অফকোর্স যে কোনো দেশের জন্য ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা জেতা সেটা স্মরণীয় হয়ে থাকে, এবং মোহাম্মদ সালাহ টপ ক্লাস প্লেয়ার, এবং এটা কোনো সন্দেহ নেই যে সে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এবং যে গোলটা করেছে আপনি দেখেন, ইটস ভেরি রেগুলার গোল, যে ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা দেখেছি বা
যেখানেই খেলুক না কেন। বাট অ্যাজ এ ন্যাশন হিসাবে তার কিন্তু এটা এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করেছে, কারণ এই ধরনের মঞ্চে তারা প্রথম জয় লাভ করেছে এবং জাতি হিসাবে তাদের এটা প্রথম জয়, নিশ্চয়ই অনেক আনন্দের দিন ছিল তার জন্য। একেবারে। তবে আমার মনে হয় যে সবকিছু ছাপিয়ে স্পেনের যে ম্যাচটা ছিল সেটা অনেকখানি আলো কেড়েছে, বিশেষ করে লামিন ইয়ামাল। তাকে নিয়ে আসলে অনেক কথাই বলার আছে আজ, কারণ তিনি এত কম বয়সে যে রেকর্ডটা করেছেন, আমার মনে হয় সেই রেকর্ডটাই দেখি তিনি 10 মিনিটের মধ্যে নেমে গোল করেছিলেন, শুরুর একাদশে তিনি ছিলেন। এবং লামিন ইয়ামাল লিওনেল মেসিরও রেকর্ড ছুঁয়েছেন বা তাকে টপকে গেছেন বলা যায়। আমরা সেই কম বয়সী রেকর্ডটা যদি দেখি, পেলে আছে এই রেকর্ডের একেবারে শুরুর দিকে। 18 বছর বয়সী যারা যারা গোল করেছেন সেই তালিকায় কিন্তু মেসির চেয়েও কম সময়ে তিনি গোল করেছেন, 8 নম্বরে উঠে এসছেন। 18 বছর 343 দিন, যেখানে লিওনেল মেসি 18 বছর 357 দিন। এবং ইয়ামালকে নিয়ে অনেক কথা হচ্ছিল, প্রথম ম্যাচে তিনি শেষ দিকে নেমেছিলেন 71 মিনিটে, খুব একটা ভালো করতে পারেনি, কিংবা তারপরেও তিনি ড্রিবল করেছিলেন যতটা করা যায়, একটু ইনজুরি কনসার্নও তো ছিল। এরপর তিনি কথাও বলেছিলেন যে এমবাপ্পে মেসি প্রত্যেকে গোল পাচ্ছে, কিন্তু আমি সেই গোলের কম্পারিজনে যেতে চাই না, আমি দলকে বিশ্বকাপ জিতাতে চাই। এই ইয়াংস্টার আসলে আলো কাড়বেন কতটা এবারের বিশ্বকাপে, এবং এই ম্যাচটা নিয়েও তার ঝলক, কি বলবেন? না, ওয়ার্ল্ড ফুটবলে তো সে অলরেডি সুপারস্টার প্লেয়ার, এবং সে বার্সা যে ফুটবলটা খেলে বা খেলছে সেখানে টপ। এবং নিশ্চয়ই পৃথিবীতে এখন যে ইয়াং ট্যালেন্টেড আছে তার মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং রেকর্ড আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রেজেন্স এবং সে কিভাবে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি টিমকে সাপোর্ট করতে পারছে। এবং কালকে দেখেন একাদশে নামার পরে প্রথম মিনিট থেকেই তাকে একটু বেশি খেলাচ্ছিল, এবং প্রথম মিনিট থেকে সে ক্রস করছিল, সে ড্রিবল করছিল এবং কাটব্যাক করার সুযোগ নিচ্ছিল, এবং যতক্ষণ খেলেছে সে ততক্ষণই ভালো ছিল। হয়তোবা তার ফিটনেসে কিছুটা ঘাটতি আছে বা ইনজুরি থেকে উঠে এসেছে, হয়তোবা ইন্টারনাল কিছু ইনজুরি থাকতে পারে, যার কারণে সে কিন্তু পুরো ম্যাচ খেলানো হয় না। বা যতটুকু সে প্রেজেন্স ছিল পুরো দল কিন্তু উজ্জীবিত ছিল, এবং তার পায়ে যতবার বল গিয়েছে ততবারই কিন্তু মনে হয়েছে যে সে কিছু একটা করবে, এবং সে ভয়ঙ্কর। এবং সেটাই কিন্তু আমরা দেখলাম যে তার রেগুলার একটা শট থেকে সে গোল করেছে, যেহেতু সে রাইট উইংয়ে খেলে এবং ইন্ট্রোভার্ট প্লেয়ার, সে রাইট উইং থেকে ইন্ট্রোভার্ট গিয়ে সে বাম পায়ে সুইং করে সে গোলটা করে। সো এইটা এক্সপেক্টেড ছিল আমাদের কাছে। অসাধারণ। আমরা যে ছবি দেখছি ইয়ামালের মা এবং তার যে সিজদা দেওয়া, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। ইয়ামালের মা কালকে একেবারে দর্শক গ্যালারিতে বসেই খেলা দেখেছেন, ভিআইপি বক্সে যাননি, এবং তার এই যে সিজদা, এটা নিয়েও অনেক কথা হচ্ছে। তিনি যে শুধুমাত্র ইয়ামাল যে সিজদাটা দিয়েছেন সেটা তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো বটেই, কিন্তু একটা স্টেটমেন্টও বটে, কারণ তিনি বলেছিলেন এর আগে যে আমার ধর্ম ইসলাম, এটা নিয়ে উপহাস করবেন না। যেটা হয়েছিল গত এপ্রিলেই এই ইজিপ্টের সঙ্গে একটা ম্যাচ তারা খেলেছিল, অর্থাৎ মোহাম্মদ সালাদের সঙ্গে, সেটা স্পেনে, এবং সেই জায়গায় ইসলাম বিদ্বেষী স্লোগান দেওয়া হয়েছিল, যেটা নিয়ে পরবর্তীতে ইনস্টাগ্রামে লামিন ইয়ামাল তিনি লিখেছিলেন এবং সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন যে ধর্মের প্রতি সম্মানটা জানাতে হবে। আমরা বরাবরই দেখি, আমরা মোহাম্মদ সালাদের দেখেছি, আমরা সাদিও মানে, মেসুত ওজিলদের দেখেছি, করিম বেনজেমা, প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা যখন বিশ্ব মঞ্চে দাপিয়েছেন তারা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, এবং সেটা নিয়ে বিশ্ব মঞ্চে বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে ধর্ম নিয়ে বিদ্বেষ নয়, কারণ ইসলামের উপর এক ধরনের আক্রমণ গ্যালারি থেকে আমরা দেখেছি বারবারই সেটা আসে। না, এটাই তো আমাদের কাম্য নয়, যে কোনো ধর্মে আমাদের রেসপেক্ট করা উচিত। এবং আপনি দেখেন তার মা ছিল, এবং মানে সেজদা দেওয়ার পর তার মাকে দেখাচ্ছিল, এবং মা বাবার প্রেজেন্স কিন্তু একটা ফুটবলার বলেন বা পৃথিবীর যে কোনো স্পোর্টসম্যান বলেন তাকে উজ্জীবিত করে। এবং আমাদের দেশেও আমরা দেখেছি ফুটবলার, হ্যাঁ, হামজার মা বাবা আসছেন, বা ক্রিকেটে আমরা দেখেছি। সো মা বাবার প্রেজেন্স কিন্তু তাকে অনেক বেশি উজ্জীবিত করে। সো সেইটাই হচ্ছিল কিন্তু, এবং সে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আরো একটা ছবি যদি দেখতে পারি মেসির সঙ্গে লামিন ইয়ামালের, পরপর দুটো ছবি মেলে, এটা অদ্ভুত। আমরা একদম লামিন ইয়ামাল যখন এখান থেকে বছর 20 আগে, মনে আছে নিশ্চয়ই, ইউনিসেফের একটা ক্যাম্পেইন ছিল মেসির কোলে এক ছোট্ট শিশু, এবং সেটা দিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক নিউজ হয়েছে, হেডলাইন্স হয়েছে, এবং এই ছবিটা আমরা কাটটু মানে ঠিক একই ধরনের সেলিব্রেশন লিওনেল মেসির সঙ্গে গোল করার পর, এবং 19 নম্বর জার্সি পরে আগে আমরা দেখছিলাম মেসি যখন প্রথম গোল করেছিলেন। তবে ঠিক ব্যাক ইন 20 ইয়ার্স আমরা যদি দেখি যে ঠিক বার্সার ক্যাম্পেইনে, যেখানে ইউনিসেফের ক্যাম্পেইনে ছোট্ট ইয়ামাল মেসির কোলে, অনেকগুলো ছবি সেখানে ছিল, এবং সেই ইয়ামাল 20 বছর পর মেসির রেকর্ড ভাঙলেন এবং সেভাবে সেলিব্রেট করলেন। অসাধারণ একটা মুহূর্ত নিশ্চয়ই। না, অফকোর্স। এবং সে যখন ছোটবেলা থেকে, আমার কাছে মনে হয় সামহাও তাদের সাথে একটা
রিলেশন ছিল। হ্যাঁ। এবং ইয়ামালের মা connection। বাবা নিশ্চয়ই চাইতো যে মেসির মতো হোক। তো আমি বলবো যে লামিল ইয়ামাল লাকি অনেক যে এই ধরনের একটা সুপারস্টার প্লেয়ারের সে সান্নিধ্য পেয়েছে। এবং আমার কাছে মনে হয় তখন থেকেই তার একটা স্বপ্ন ছিল যে আমি মেসির মতো না হই, মেসির কাছাকাছি বা মেসির মতো যদি হওয়া যায়, সেই আকাঙ্ক্ষা তার ছিল এবং সেই অনুযায়ী কিন্তু সে পরিশ্রম করেছে এবং আস্তে আস্তে কিন্তু সে সেই দিকে যাচ্ছে। আমি বলবো না যে মেসি হয়ে গেছে, বাট বর্তমান সময়ে যে ফুটবলটা খেলছে সে কিন্তু পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ার বলা যেতে পারে। একেবারে। আমরা একটু পরের ম্যাচের দিকেও যদি তাকাই, বেলজিয়াম এবং ইরান, সেই ম্যাচটা ড্র হয়েছে 0-0, অর্থাৎ বেলজিয়াম আরও একবার তারা আপসেট বলা যায়। তাদের যে দল, অসাধারণ দল, লুকাকু, ডি ব্রুইনা, তিবো কর্তোয়া গোলবারের নিচে, তাদের বিপক্ষে ইরান যারা অন্যরকম একটা চ্যালেঞ্জ নিয়ে এবারে বিশ্বকাপে এসেছিল, তাদের গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করেছেন। আমরা সেটারও ঝলক যদি আমাদের কাছে থাকে আমরা দেখতে চেষ্টা করবো যে ইরান গোলকিপার যে সেভগুলো, বেশ কিছু জায়গা থেকে তাকে শট অন টার্গেট ছিল কিন্তু তিনি সেগুলো আটকেছেন। এই জায়গাটায় গোল হয়ে যেত, তার হাতে ডিফ্লেক্ট হয়ে তিনি আবারও আটকে দিয়েছেন এবং বেলজিয়াম স্ট্রাইকাররা বারবারই চেষ্টা করেছেন গোল দেওয়ার। আমরা আরও পরপর কয়েকটা ছবি দেখতে পারি যে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তো ওভারঅল যে গোলকিপারদের যে পারফরমেন্স, এটা অবশ্য আমরা কর্তোয়াকে দেখছি। তো গোলরক্ষকদের যারা এলিসন বেকার, তিবো কর্তোয়া, এমানুয়েল নয়ের, তারা আছেন যেমন লেজেন্ড। এবারে যারা ভজিনিয়া, তারপর ইরানের কিপার যিনি সৌদি আরবের কিপার 9টা সেভ করেছেন, আমরা কুরাসাওয়ের কিপারকে 15টা সেভ দিয়ে রেকর্ড করতে দেখেছি। মানে আপনি একজন গোলরক্ষক কোচ, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন, কিংবা আপনার এই মেধাটা বা পড়াশোনাটা অনেক, গোলরক্ষকদের বিশ্বকাপ হতে যাচ্ছে কিনা আরও একবার এটা? না, প্রতিবারই গোলরক্ষক একটা বড় ভূমিকা পালন করে ওয়ার্ল্ড কাপে, যেটা আমরা গতবারও দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় এইবার একটু বেশি, মানে আগে হয়তো বা 2-3-4 জন আলো কেড়েছে, এখন একটু পরিমাণটা বেশি। কারণ হচ্ছে দিনকে দিন গোলকিপারের যে কি বলবো গুরুত্বটা, সেটা কিন্তু টিম অনুধাবন করছে। এবং আপনি বলেন কোচিং যে স্ট্যান্ডার্ডটা গোলকিপার কোচদের, সেই স্ট্যান্ডার্ডের জায়গাটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কারণ পুরা পৃথিবী এখন কিন্তু ফ্ল্যাট, সো যে কোনো ইনফরমেশন বলেন বা টেকনোলজি বলেন খুব সহজে কিন্তু পেতে পারে যে কোনো একজন প্লেয়ার বা যে কোনো একজন কোচ। সো এই গ্লোবালাইজেশনের কারণে তারা কিন্তু ব্যাটার কোচিং পাচ্ছে, যার কারণে ব্যাটার কোচিং পাওয়ার কারণে আমরা ব্যাটার প্লেয়ার দেখতে পাচ্ছি এবং ব্যাটার গোলকিপার দেখতে পাচ্ছি, যেটা কিনা তাদের পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি দেখা যাচ্ছে। এবং অনেক বেশি বয়সী কিপারদেরও দেখছি আমরা, ভজিনিয়ারও তো মানে 40 দেখলাম, কুরাসোয়ের কিপার 37, বয়সটাও মোটামুটি খুব কম নয় যারা করছে। এই জায়গাটায় রিফ্লেক্স কি আসলে অভিজ্ঞতার উপরেই নির্ভর করে কিনা বিষয়টা? না, অভিজ্ঞতা তো অফকোর্স আছে, কিন্তু পার্সোনাল যে মেনটেনেন্সের যে বিষয়টা, আপনি দেখবেন যে অনেক প্লেয়ার 35 ইয়ার্সে কিন্তু হারিয়ে যায়, অনেকে 40 পর্যন্ত থাকে, বা অনেকে 30তেও অনেক সময় তার বেস্ট পারফরমেন্স ছাড়িয়ে যেতে পারে না। সো এটা হচ্ছে পার্সোনাল যে মেনটেনেন্স আছে, সে যদি সেই জিনিসগুলো ঠিক রাখে, হ্যাঁ, তাহলে অবশ্যই 40 বছর 42 বছর খুব ভালো ফুটবল খেলা যায়। সেটা কিন্তু উদাহরণ আমরা অনেক দেখেছি, রাইট। এবং গোলরক্ষকরা অনেক ভালো করছেন, হোপফুলি আরও সামনের দিকে ভালো করবেন। আমরা একটু রেড কার্ডও দেখেছি এই গত ম্যাচগুলোর মধ্যে, একটা বেলজিয়ামের একটা রেড কার্ড আমরা দেখেছি, এবং রেড কার্ডগুলো বিভিন্ন কারণে হচ্ছে এবারে আমরা দেখছি। তো এই জায়গায় অনেক দূর থেকেই একেবারে সেন্টার সার্কেলের পরেই মোটামুটি বলা যায় যে অন টু অন হয়ে গিয়েছিল। এরপর শুধুমাত্র গোলরক্ষক যখন ফাঁকা বল পেয়ে ইরানি প্লেয়ার তিনি যাবেন সামনে এগিয়ে, তখন আটকে দেওয়া হয় তাকে, এবং পরের ফ্রেমটা দেখলে বুঝবো তাকে ফেলেই দেওয়া হয় জার্সি ধরে টেনে। হ্যাঁ, এই জায়গাটায় তো সুতরাং এই জায়গায় রেড কার্ড দেওয়া হয়েছে। তো এটা নিশ্চয়ই ভেরি ফেয়ার, এবং যখনই আসলে গোলের সম্ভাবনা তৈরি হয়, যখন বাধা দেওয়া হয় ট্যাকল এরকম, তখন তো রেড কার্ড প্রাপ্য না। অফকোর্স এটা ডিফেন্ডার বল কন্ট্রোল করার পরে সে চাচ্ছিল গোলকিপারকে ব্যাক পাস করার জন্য, বাট টাচটা সে কমফোর্ট ছিল না এবং তার কন্ট্রোলে ছিল না। এবং যখনই দেখছে যে বলটা সে আউট অফ কন্ট্রোলে চলে গিয়েছে, তখনই তাকে টানা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবং যেহেতু উইদাউট বলে সে টেনেছে, ডেফিনেটলি এটা রেড কার্ড। রেড কার্ডের পর মাথায় হাত, কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই, যদিও এই ম্যাচটাতে ফলাফলটা আসলে কারোর পক্ষে সেভাবে যায়নি। তো এই হচ্ছে ঘটনা। তবে ম্যাচ তো যেটা সামনে, সেটা অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেটা নিয়ে অনেক কথা বলতে হবে। এ পর্যায়ে এক্সপার্ট টেবিলে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ। রূপালী রঞ্জন শান্ত আছি নুরুজ্জামান নয়নকে সঙ্গে নিয়ে, যিনি বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক কোচ। আমরা কথা বলবো এবারে অবশ্যই
আর্জেন্টিনার অস্ট্রিয়া ম্যাচ নিয়ে। তার আগে আমরা আর্জেন্টিনার যে সবশেষ ফরমেশন আর একাদশ ছিল সেটা যদি একটু স্ক্রিনে দেখে নিই, ভার্সেস আলজেরিয়া। যদিও সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, আপনি বলবেন সেটা, তবে আমরা দেখেছি যে লিওনেল স্ক্যালোনি যে ফরমেশনে গিয়েছিলেন 4-3-3, মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো মার্টিনেজ, মেদিনা সেই জায়গাটা খেলেছিলেন, ডিপল ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ সেই জায়গাটা ছিলেন, আর মেসি, লাউতারো মার্টিনেজ, আলমাদা। এই যে সেট আপে প্রথম ম্যাচটায় আর্জেন্টিনা নেমেছিল, সেই জায়গা থেকে নিশ্চয়ই পরিবর্তন আসতে পারে বা আসতে যাচ্ছে। কিছুটা পরিবর্তন আসতে পারে, কারণ মন্টিয়াল কিছুটা ইনজুরি রয়েছে, হ্যামস্ট্রিং, তো সেই ক্ষেত্রে মনিল আসতে পারে। এবং অ্যাটাকিংয়ে আমার কাছে বলে লাউতারো মার্টিনেজ খুব বেশি আলো ছড়াতে পারেনি, সেই ক্ষেত্রে হুলিও আলভারেজ আসতে পারে। সো এই দুটোই আমার কাছে মনে হয় মূলত চেঞ্জ, কারণ হচ্ছে লিওনেল স্কালোনি খুব বেশি চেঞ্জ করে না একটা বড় ম্যাচ যখন থাকেন, সেই একাদশেই খেলাতে চান যে একাদশ লাস্ট ম্যাচে জয়লাভ করেছে। সো যেহেতু ইনজুরি আছে এবং খুব বেশি অ্যাটাকিংয়ে ভালো করতে পারিনি, সো এই দুইটা আমার কাছে মনে হয় সম্ভব। আমার মনে হয় একটা প্রবাবল 11 আমরাও দেখতে পারি, যেখানে ফরমেশন ওয়াইজও কিছুটা, কারণ অস্ট্রিয়া তারা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে খেলবে নিশ্চয়ই আলজেরিয়ার চেয়ে। এই জায়গায় যদি দেখি হ্যাঁ, মলিনা এই জায়গাটা ইন করবেন, আর বাকি জায়গা ঠিক রাখলেও রাখতে পারে। তবে আপনি বলছেন যে আরও দু একটা পরিবর্তন বা সেটার সম্ভাবনা আছে। তবে সেট আপে কি কিছু কোনো পরিবর্তন আসতে পারে 4-4-2 বা এই ধরনের, বা শুরুটা এরকম করে তারপর কি ফরমেশনে চেঞ্জ আনতে পারেন স্কালোনি? স্কালোনি সাধারণত দুইটা ফরমেশনে খেলে থাকে এবং বিগ ম্যাচগুলো সে 1-4-3-3 অথবা 1-4-4-2 ফরমেশনে খেলে। আমার কাছে মনে হয় এই দুইটার যে কোনো একটা ফরমেশনে খেলে, এবং আপনি প্রতিপক্ষের উপর অনেকটা নির্ভর করে ফরমেশন। আপনি যদি প্রতিপক্ষ দেখেন তারা গ্যাগেন প্রেসিং করে, বা এটা একটা কি বলবো জার্মানি ওয়ার্ড, যেটা ইংলিশে আমরা কাউন্টার প্রেস বলে থাকি। সো এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনাকে বল লুজ করার সাথে সাথে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে টিম প্রেসিং করে বলটা নিয়ে নেওয়া। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মিডফিল্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে আর্জেন্টিনার ক্ষেত্রে। এবং আমার কাছে মনে হয় মিডফিল্ড যদি রোটেট করে খেলে এবং সেই প্রেসিংয়ে তারা খুব বেশি কাজ করতে পারবে না। সো এই ধরনের কিছু সম্ভব হওয়ার সুযোগ রয়েছে আজকের ম্যাচে। একেবারে। আমরা একটু অস্ট্রিয়া নিয়ে তাহলে আরেকটু কথা বলি, কারণ আলজেরিয়ার সঙ্গে যে ধরনের ফুটবল খেলেছে আর্জেন্টিনা, অস্ট্রিয়ার সঙ্গে সেই ধরনের ফুটবল খেলার কথা নয়, হয়তো পরিকল্পনায় ভিন্নতা আনতে হবে। কারণ আপনি যে ধরনের প্রেসিং ফুটবলের কথা বলছিলেন সেই স্টাইলটা একটু ভিন্ন। তারা হঠাৎ আক্রমণে যান এবং যখন আসলে তাদের অর্ধে থাকে তারা কিছুটা সময়ও নেন এবং নামান প্রতিপক্ষকে নিচের দিকে, তারপর হঠাৎ প্রেসিংয়ে যান, সেই স্ট্র্যাটেজিতে খেলেন। অস্ট্রেলিয়ার কোন এই স্ট্র্যাটেজিটা কতটা ভয়ানক হতে পারে আর্জেন্টিনার জন্য, আর যেহেতু আর্জেন্টিনা সেই স্টাডি করেই নিশ্চয়ই নামবেন স্ক্যালোনি, তার কাছে কি ব্যাকআপ প্ল্যান বা এই স্ট্র্যাটেজি ভেস্তে দিয়ে নিজেরা বেটার করার জন্য কি প্ল্যান থাকতে পারে? না, নিশ্চয়ই মাস্টারমাইন্ড স্ক্যালোনি এটা প্ল্যান করেছেন, এবং তখন তারা যে প্রেস করবে সেটাও তিনি জানেন। তারা হাই প্রেস করে এবং হাই প্রেসের সাথে সাথে তার ডিফেন্সও প্রেস করে, কারণ যদি হাই প্রেস অ্যাটাকিংয়ে করে সেখানে ডিফেন্স যদি সে ব্লক না করে জোনালি, তাহলে কিন্তু স্পেস থাকে এবং কোনো কারণে সেই বলটা বের হয়ে গেলে সেখানে কিন্তু আরো ডেঞ্জারাস সিচুয়েশন হয়। তারা হাই প্রেস করবে, এটা খুবই অনুমেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে মিডফিল্ড একটা অ্যাভেলেবিলিটি, মিডফিল্ড এখানে যাতে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজে থাকে সেই দিকটা খেয়াল করতে হবে। এবং তারা হাইটের একটা অ্যাডভান্টেজ রয়েছে, আপনি জানেন যে তাদের গড় হাইট আর্জেন্টাইন প্লেয়ারের চেয়ে বেশি, এবং তাদের গড় হাইট অ্যাভারেজ 6 ফিট, যেখানে আর্জেন্টিনা 5 ফিট 10 ইঞ্চি। সো এখানে একটা সুবিধা রয়েছে, এবং তার এরিয়াল ডুয়েলসে অনেক ভালো। যদিও আর্জেন্টিনা অলওয়েজ গ্রাউন্ড পাসে খেলা অভ্যস্ত, এবং তারা আপনি দেখবেন ক্রস খুব বেশি করে না, হয়তোবা তারা ছোট ছোট পাসে খেলে এবং তারা সেন্ট্রালি অ্যাটাক করার চেষ্টা করে এবং সাডেনলি অ্যাটাক করে 1 টাচ 2 টাচ, এবং তার কাটব্যাকের মাধ্যমে হয়তোবা গোল করার চেষ্টা করে। সো এইটা খুব বেশি আমার কাছে সমস্যা হবে না। কিন্তু হাই প্রেসিং এবং তারা দলগতভাবে যেভাবে হাই প্রেস করে এবং কাউন্টার অ্যাটাক, এবং সবচেয়ে ভয়ানক তাদের হচ্ছে উইংগুলা। সো আমার কাছে মনে হয় আমাদের আর্জেন্টিনার যে ফুলব্যাক রয়েছে লেফট এবং রাইট, তাদেরকে হিসাব করে উপরে যেতে হবে, কারণ যদি দুইজনে উপরে যায় সেখানে কিন্তু প্রচুর স্পেস থাকবে, সেক্ষেত্রে কাউন্টার কিন্তু তারা ভয়ঙ্কর হতে পারে। তো আমি মনে করি যে নিশ্চয়ই আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি তার সব কিছু জানা আছে, এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই সেট আপের সাথে, এই প্লেয়ারের সাথে সে অনেক বছর ধরে কাজ করছে। সো হি নোজ বেটার দেন এভরিওয়ান যে কখন কি করতে হবে, কোন দলের বিপক্ষে কাকে নামিয়ে কোন ধরনের স্টাইলে ফুটবল খেলবে। আমরা অস্ট্রিয়ার একটু যদি লেটস হ্যাভ এ লুক, তাদের একাদশটা কেমন হতে পারে, কারণ অনেকটা অপরিচিত স্বাভাবিকভাবে বাংলাদেশিদের কাছে, এবং অস্ট্রিয়ার সেই একাদশটাই আমরা দেখছি যাদেরকে, তার মধ্যে
আমোটোভিচ তাকে অনেক হাইলি রেট করা হয় বা বাড়তি একটা নজর তার উপর থাকে। আলাবা আছেন এই দলটাতে, হ্যাঁ এই দলটাতে আসলে বেশ কিছু ভালো ফুটবলার আছেন এবং তারা খুব স্পিডি ফুটবল খেলে থাকেন এবং হাইটের অ্যাডভান্টেজের কথা আপনি বলছিলেন, বেশ কিছু এক্সট্রা হাইটের ফুটবলার আছে যারা হেডে একটা অ্যাডভান্টেজ দলকে এনে দিতে পারে। না অফকোর্স, এবং তাদের ক্রস থেকে ডুয়েলসে যেহেতু তারা ভালো, সো ক্রসগুলো তাকে ব্লক করতে হবে। ক্রস ব্লক করার জন্য উইংয়ে যখন যাবে, নিশ্চয়ই স্কালোনি জানেন কি করতে হবে। সাধারণত সেই ক্ষেত্রে ডাবল ট্রিমিং করে থাকে। সো ডাবল ট্রিমিং করলে কিন্তু ক্রস করা ভেরি ডিফিকাল্ট। তখন কিন্তু একটা প্লেয়ার খুব বেশি স্পেস পায় না। এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, তারা কিন্তু সেট পিসে ভালো, যেহেতু তারা শক্তিশালী প্লেয়ার এবং হাইটের একটা অ্যাডভান্টেজ রয়েছে। নাম্বার 9 সাবিৎজার তিনিও কিন্তু, হ্যাঁ, এবং তাদের যে স্কোয়াড আমরা দেখছি তারা কিন্তু সবাই ইউরোপে খেলেন, ম্যাক্সিমাম বুন্দেসলিগায় খেলে। সো টপ লিগে খেলে, ওয়ার্ল্ডের অফ দ্য টপ লিগ খেলে জার্মান বুন্দেসলিগা। সো আমার কাছে মনে হয় সেট পিসে বাড়তি একটা মনোযোগ দেওয়া উচিত আর্জেন্টিনার। তো দেখা যাক, বেটার নিশ্চয়ই তাদের প্ল্যান থাকবে। তবে আপনার কাছে আরও একটা প্রশ্ন, যে কি মনে হয় মানে স্ট্র্যাটেজির জায়গা থেকে, টেকনিক্যাল জায়গা থেকেই, আবেগের জায়গা বাদ দিয়ে লিওনেল মেসি এই ম্যাচেও গোল পেতে পারেন কিনা? কারণ একটা গোলের চ্যালেঞ্জও তো আছে, হ্যাটট্রিকের পর এক্সপেকটেশন এক ধরনের আছে তার উপর। লিওনেল মেসিকে আমি একটু অন্যভাবে দেখি। আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন, যে ফার্স্ট হাফে সে কিন্তু হাঁটছিল, হাঁটছিল, নরমালি হাঁটছে বল পাওয়ার আগ পর্যন্ত হাঁটছিল, কিন্তু এন্ড অফ দ্য ডেতে সে হ্যাটট্রিক করেছে। সো হাঁটার কারণটা হচ্ছে সে খুব লুজ মার্কিং করতে খুব বেশি হেল্প করে। কারণ আপনি অপোনেন্ট ডিফেন্ডার যখন দেখবেন যে একটা প্লেয়ার হাঁটছে, আপনি কিন্তু তাকে ওইভাবে মার্ক করবেন না, মার্ক করলে একটা সময় ছেড়ে যাচ্ছে তাকে। সো এইটা একটা তার স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু মেসি এমন একজন প্লেয়ার পৃথিবীতে, যাকে আপনি 1% সম্ভাবনার গোল সেটাকে 100% করতে পারে। সুতরাং মেসিকে দিয়ে সব কিছুই সম্ভব। সেটা যদি ওয়ার্ল্ড কাপের ফাইনালে হয়, সেখানেও হ্যাটট্রিক করা সম্ভব, এবং যে কোনো দেশের এগেনস্টও হ্যাটট্রিক করা সম্ভব, এবং যে কোনো উইনিং গোল করা সম্ভব, এবং শেষ সেকেন্ডও গোল করা সম্ভব। সো মেসিকে নিয়ে প্রেডিকশন করা আসলে আমাদের জন্য এটার জন্য যেটা আসলে লাগে মাথায় পুরোটা হয়তো নাই আমাদের, কারণ আউট অফ বক্স তিনি খেলেন, তার মাথায় কি চলে হয়তো তিনি সবচেয়ে ভালো জানেন। থ্যাংক ইউ সো মাচ নয়মা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি দারুণ একটা ম্যাচ দেখবো, অস্ট্রিয়াও ভালো ফাইট দেবে আর্জেন্টিনার সঙ্গে, এবং আর্জেন্টিনা দিন শেষে তারা এক্সপেকটেশনটা পূরণ করবে। আবারও আগামীকাল একই সময়ে কথা হবে। আজকে ছিল এক্সপার্ট টেবিলে এ পর্যন্তই। দেখা হচ্ছে, ভালো থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন বিশ্বকাপ জুড়ে। বিদায়।